বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সম্মুখে সংবিধান নিয়ে যে কথাগুলো বলতেছি গত কিছু দিন যাবৎ, আর একটা এক্সাম্পল এখানে আমি ইউজ করব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে পরিষ্কার দেখতে পান কিনা মার্কারের কালি একটু কম এখানে। আমি এখানে মোট 5টা রাজনৈতিক দলের উল্লেখ করেছি। এটা আমাদের জাতীয় সংসদ ভবন। এখানে 5টা দল বসা আছে সংসদের ভিতরে। এখানে আমাদের স্পিকার অফ দ্য হাউস উনি বসে আছেন। এখন দেখেন, দল ক, সেই দলটা আমরা একটা নিজের ইচ্ছা মতো লিখলাম যে এখানে ওনারা 200 আসন পেয়েছেন, 200 আসন পেয়েছেন। তাহলে দল গ পেয়েছে 30টি আসন, আর দল খ পেয়েছে 35টি আসন। তাহলে এখানে হলো 265টি আসন। আর দল ঘ পেয়েছে 20টি, দল উম পেয়েছে 15টি। তাহলে এটাকে আমি চ বলি, এটা চ। পেয়েছে 15টি। এখন দেখেন, মোট আসন সংখ্যা হলো 300, 200 + 30 + 15, আর এখানে হলো 35 + 20। এই সবটি মিলে আপনার মোট আসন সংখ্যা হলো 300। কিন্তু যেই জন্য আমি এটা এইভাবে সাজালাম আপনাকে বোঝানোর জন্য, এই যে এখানে দেখেন, এই যে দল ঘ ওনারা 20টি আসন পেয়েছেন, এই দলের যিনি প্রধান উনি যেই সিদ্ধান্ত নেন এই 20 জন ওনার কথা মানতে হবে। তা নইলে ওনারা ওই পার্টির সদস্য থাকতে পারবেন না এবং সংসদেও ওনারা থাকতে পারবেন না। এই দুইটা কন্ডিশনে একটা আর্টিকেল সেট করা হয়েছে ইনসাইড দ্য মেইন কনস্টিটিউশন, দ্যাট ইজ নোন অ্যাজ ফেমাসলি আর্টিকেল 70। তাহলে এইখানে একটি মাত্র ভোট, আপনি যদি দেখেন তাহলে তারা একটি মাত্র ভোট দেবে। আর এখানে যে 35 জন আছে তারাও, আপনি যদি একইভাবে হিসাব করেন একই ধারার অধীনে, তাহলে তারাও আপনার দলের পক্ষ থেকে পাবে একটি মাত্র ভোট। তাহলে এখানে একটি ভোট আর এখানে একটি ভোট। আর এখানে সংসদ ভবন, আর এই সংসদ ভবনে, জাতীয় সংসদ ভবনের মেইন পার্টি যেটা, সেটা পাবে একটি ভোট। আর এখানে তারাও একটি ভোট, এখানে তারাও একটি ভোট। তাহলে মোট ভোট আছে এখানে 5টি। 5 জনের মধ্যে একজনের অধীনে যেহেতু 200 সদস্যর মেম্বারশিপ রয়ে গেছে সাপোর্টে, সেই জন্য উনি সবসময় জয়ী হবেন। উনি যা বলে, উনি প্রাইম মিনিস্টার হবেন, এই পার্টির প্রধান, এবং উনি যা বলেন তাই সবাইকে মেনে নিতে হবে। আর এই যে বাকি এই সাইডে 2 জন আর এই সাইডে 2 জন, ওনাদের ভোট আপনি ওইভাবে যদি কাউন্ট করেন 45 আর এখানে 55, তাহলে এখানে হলো 100 আর 200। বাকি এই 4 জনে যদি একসাথে ভোট দেয় তাও তাদের সাথে কুলায় উঠতে পারবে না। ফলে এই পার্টি সবসময় সংসদে জয়ী হবে। তার মানে কি, তাদের একনায়কতন্ত্র আপনি এখানে সেট আপ করে দিলেন 200-র মাধ্যমে। এটা কিন্তু এই একনায়কতন্ত্র কিন্তু আপনি 151-তেও হতে পারে, কারণ বাকিরা যদি 149 পায় তাহলে তারা 151 পেল, তাতেও তারা সরকার গঠন করতে পারবে। আর তারা সংসদে আধিপত্যটাও বিরাজ করতে পারবে। তাহলে কি দাঁড়াইল?
এটা আমরা একটা সংবিধানের আন্ডারে সরকারকে আমরা পাঠালাম দেশ শাসন করার জন্য, কিন্তু তাদেরকে আমরা কি বানিয়ে দিলাম? আসলে একটা স্বৈর শাসক বানিয়ে দিলাম। তাদের কোনো ডিবেট করে যাওয়ার দরকার নাই, কারো পক্ষে বিপক্ষে কথা বলার দরকার নাই। এটা একটা পলিটিক্যাল পার্টির সম্বন্ধে যদি আপনি এরকম একটা ক্লজ ইউজ করে, সেটা যদি এই পার্টিকে এরকম একটা মহান দায়িত্ব একটা রাষ্ট্র পরিচালনার, যেখানে ল শুড বি মেড এভরি স্টেপ অফ দ্য ওয়ে, যেই ল আছে এই ল আপনি যখন ইউজ করতে যান তখন অন্য সদস্য এমন কতগুলি প্রশ্ন রেজ করতে পারে, ওই লটাকে আপনি রিফর্ম করতে হইতে পারে। এই সমস্ত কারণে আপনি যদি এই ফ্লেক্সিবিলিটিটা ধ্বংস করে দিয়ে আপনি যদি পার্টি প্রধানের আন্ডারে এই সমস্ত লোকগুলোকে যারা পার্লামেন্টের মেম্বার, তাদেরকে যদি আপনি মুখে শিল দিয়ে হাত পা বেঁধে চুপ করে বসিয়ে রাখেন ডামি হিসাবে, পাপেট হিসাবে, তাহলে আপনি কি কাজটা করলেন? যে কাজটা করলেন সেটা বাংলাদেশকে আপনি ধ্বংস করলেন। এখন কি করেন দেখেন, আমি আপনাকে বোঝাতে চেষ্টা করি কিভাবে দেশটা ধ্বংস হচ্ছে। এখানে 200 আর বাকি হলো 100, তো মোট 300 আসন। এই মহিলাদের আসন বাদ দিন আপাতত। তাহলে এখানে 200 আর 100, তাহলে এরা প্রতিটা পদে পদে জয়ী হবে। জয়ী হবে মানে কি, তারা যেই ডিসিশন নেয় পার্টির প্রধানের, সেই ডিসিশন সবসময় ভ্যালিড হবে। এখন ওনারা তাহলে এই সংসদে বসে থেকে লাভ কি? এই বাকি 100 বসে থেকে লাভ কি? বসে থেকে লাভ হলো এই, ওনারা সবাই মিলে সংসদে বসে থাকলে সারা দেশের মানুষ বুঝে যে তারা একটা ভালো কনস্ট্রাকটিভ কাজ করতেছে দেশের জন্য। আসলে এটা একটা ফার্স, প্রহসন। এরকম একটা জঘন্য প্রহসন একটা জাতির উপরে যদি কোনো একটা লেখা, কোনো একটা নথি, কোনো একটা সংগঠন, কোনো একটা সংসদ যদি এরকম করতে পারে, তাহলে তাদেরকে আপনি কি বলবেন? পাগল বলবেন না? সেই পাগলের সময় তারা যে কাজটা করেছে, যে কোনো কারণেই করে থাকুক, এক একটা সিচুয়েশনে এই জিনিসটা ভ্যালিড হইতে পারে। যখন বাংলাদেশ মাত্র স্বাধীন হয়েছে তখন বিভিন্ন রিজন দেখিয়ে তারা হয়তো এই কাজটা করেছে, কিন্তু পরক্ষণেই যখন দেশ স্বাধীন হয়ে 10 বছর চলে গেছে, উই আর ইন এ নর্মাল স্টেট অফ কন্ডিশন, দেন আমাদের উচিত ছিল এই যে ধারাটা আর্টিকেল 70 এটাকে চেঞ্জ করে দিয়ে সম্পূর্ণ মুক্ত করে প্রত্যেকটা সংসদ সদস্য সে জনগণের প্রতিনিধি, জনগণের ভোটে উনি পার্লামেন্টে আসেন, উনি জনগণের প্রতিনিধিত্ব করবেন। কিন্তু উনি জনগণের প্রতিনিধি হয়ে যদি প্রতিনিধিত্ব না করতে পারেন, না পেরে থাকেন গত 54 বছর, এই যে তাদের যে গভর্নিং, তাদের যে কাজ কারবার এই পর্যন্ত আপনারা দেখলেন, শুনলেন, আর একটাও কিন্তু বৈধ না, অবৈধ। এবং আমি কেন বারবার বলি যে আওয়ামী লীগকে এবং জাতীয়তাবাদী দলকে আপনাদের অ্যারেস্ট করতে হবে। উই হ্যাভ টু গো আফটার দ্যাম, অ্যারেস্ট দ্যাম। ফার্স্ট উই হ্যাভ টু স্টপ দ্যাম ফ্রম পলিটিক্স, দেন উই উইল ব্রিং দ্যাম টু দ্য কোর্ট। কেন? আপনারা ওই আর্টিকেল 70 বজায় রেখে কিভাবে আপনারা সংসদে বসলেন গত 54 বছর? ইউ হ্যাভ টু আনসার টু দ্য পিপল অফ দিস কান্ট্রি। এইটা যদি আপনারা করতে চান, অনলি দেন আমাদের নতুন করে বাংলাদেশের সংবিধান লেখা সম্ভব হবে, আর তাদের বিচারটাও একই সাথে হয়ে যাবে। এখন আপনি যদি অন্যভাবে দেখেন, যদি এই আর্টিকেল 70 যদি আপনি ভ্যালিড না থাকতো, সংসদে যদি এটা না থাকতো, তাহলে দেখেন অন্যান্য দল সবসময় একত্রিত হয়ে এই পার্টির বিরুদ্ধে এমন সব প্রেশার তৈরি করতে পারতো, এবং এই পার্টির বিরুদ্ধে যারা ছিল, এই মনে করেন পার্টি সেখানে যারা ইলেকশনে পাশ করে গেছে, তারা লায়াবল না পার্টির পক্ষে সবসময় ভোট দেওয়ার জন্য। পার্টি যদি অন্যায় করে, তারা জনগণের প্রতিনিধি, দে আর নট দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পার্টি, দে আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল। এই পার্টি শব্দটা সংসদে এনেছে, এই সংবিধানে ওনারা লিখেছে, এইট ওয়াজ এ ক্রাইম। এবং সেই কারণে এখানে দেখবেন মাল্টি পার্টি একটা দল গঠন করতে হয় না, একটা কি বলে জোট গঠন করতে হয় না সরকার গঠন করার জন্য। তারা যে কোনো উপায়ে 150-এর বেশি আসন গ্রহণ করতে চায়, এবং এর জন্য
আন্তর্জাতিক মহল এবং আভ্যন্তরীণ আমাদের যে সরকার প্রশাসন, তারা একটা পার্টিকে চুজ করে তারা ইলেকশনটাকে ইচ্ছামতো ইউজ করে রেজাল্টটা ঘোষণা দিয়ে দেয়। তার মানে কি, হোল প্রসেস অফ গভর্নিং, হোল প্রসেস অফ ইলেকটোরাল প্রসেস, এভরিথিং ফল এ পার্ট। আমাদের কোনো কাজে আসতেছে না, ইট ইজ টোটালি ডিসফাংশনাল। এখন আমরা কি বলতে পারি যে এই 200 লোক এখানে 300 লোক ওখানে বসে আছে, তাদেরকে আমরা দায়ী করতে পারি? দায়ী করতে পারতাম যদি তারা ওই রকম কনসাসলি ক্যাপাবল পারসন হইতেন। আমরা মানুষ হিসেবে সবাইকে আমরা দায়ী করতে পারি না, 2-1 হয়তো থাকতে পারে। কারণ এখন আমাদের দায়িত্ব হবে সারা দেশবাসীকে এটা বোঝানো, বুঝিয়ে তাদেরকে এমন একটা পর্যায়ে আনা, তারা যেন বাহিরে এসে সরকারকে বলে এবং দেশের জনগণ একে অপরকে বলে যে এই সংবিধান আমাদেরকে চেঞ্জ করে এটা জনগণের মালিকানাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে হবে। এখন তখনই আমাদের দেশের জনগণ হবে এই বাংলাদেশের নাগরিক। বর্তমানে আমাদের এই 18 কোটি মানুষ এই দেশের জনগণ না। আপনি যদি এই কথা বলেন, আপনাকে অন্য একজন হয়তো বলবে যে লোকটা কি ক্রেজি নাকি। না, আপনাকে লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনি দেখতে হবে। আপনি যদি জনগণ হয়ে, আপনি এই দেশের নাগরিক হয়ে যদি আপনি একজন রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্টে পাঠান, সেই পার্লামেন্টেরিয়ানের ভোট যদি আপনি না পান, সে যদি আপনার পক্ষে কথা না বলতে পারে, দেন ইট ইজ দ্য কেস, দেন ইউ আর নট দ্য সিটিজেন অফ দিস কান্ট্রি অ্যান্ড দে আর নট দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল. These political parties, they have taken over the country and they are hiding these informations from the people in order to sneakily govern and loot the country, and they should be arrested and brought in front of the justice, and that is the motto we have, inshallah. So আমি চাই আপনারা এটা আরও ভালো করে বুঝেন। আমি ছবিটা এখানে দিয়ে রাখলাম, আপনারা দেখে নিন। এখানে 200 হলো যেই দল দেশ শাসন করতেছে, আর বাকি 4টা দল, এখানে একটা দলের 30টা আসন, আরেকটা দলের 15টা আসন, এখানে একটা দলের 35টা আসন, আরেকটা দলের 20টা আসন। এইভাবে আপনার এখানে হলো 55, এখানে হলো 45, আর এখানে হলো 200, মোট 300 আসন। এই 300 আসনের মধ্যে মাত্র 5টা ভোট, আর 5টা ভোটের একজনের অধীনে যেহেতু 200 আছে, উনি সবসময় জয়ী, এবং বাকি লোকগুলো এখানে বসে থাকে অনর্থক। আর এই 100-200 লোক যারা, তারাও বসে থাকে অনর্থক। এই সংসদের কোনো দরকার নাই। এক প্রাইম মিনিস্টার ক্যান রান দ্য কান্ট্রি বেটার দ্যান এনিবডি এলস, বিকজ দ্যাটস ওয়াই দে ক্যান হ্যাভ ওয়ান ফ্যামিলি পার্সন অল দ্য টাইম। কারণ এই ফ্যামিলি ওরিয়েন্টেড পলিটিক্সটা, যে 2টা পলিটিক্যাল পার্টি আসছে ওই কারণে। তারা আমাদেরকে, অন্যদেরকে, আমাদের যে শিক্ষাগত যোগ্যতা আছে, লিডারশিপ ক্যাপাসিটি আছে, আমরা যে দেশকে ভালো চালাইতে পারবো, পার্টির মধ্যে যে সমস্ত লোক আছে, এই সমস্ত নগণ্য, এগুলোর কোনো ভ্যালু নাই। অ্যান্ড দ্যাট থিং মাস্ট বি চেঞ্জড, আদারওয়াইজ দিস ইগনোরেন্ট সার্ভিসেস উইল রুল আওয়ার কান্ট্রি অ্যান্ড উই উইল বি selling our independence, and they will come and take over like 1757 they took over once. বিশ্বাস যদি না করেন, দেখতে পারবেন সময় এসে গেছে, দেশ রসাতলে চলে যাচ্ছে। আমাদের পোর্টগুলো বন্ধক দেওয়া হয়ে গেছে, আমাদের এয়ারপোর্ট বন্ধক দেওয়া হয়ে গেছে, আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের জন্য একটা দেশের সাথে এরকম অসম চুক্তি করা হয়েছে, আমরা পরাধীন হয়ে গেছি। কাজেই আপনাদেরকে আমি বারবার হিসাব দিতেছি, বলতেছি, আপনারা সজাগ হয়ে আমাদের সাথে দেশের সবাইকে একসাথে করেন, যোগ দেন, কথা বলেন। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি।